মা, তোমার বয়স বেশি হলেও তোমার ভিতরে এখনো অনেক টাইট। আমি একটু করলে আর পারব না। মা, তোমার ভিতরে এত গরম কেন? আমার এটা তো পুড়ে যাবে। তোমার ভিতরে কি পানি ছেড়ে দিব? হ্যালো বন্ধুদের, আজকের এই গল্পে আপনাদের স্বাগতম। আপনাদের কাছে অনুরোধ, যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই গল্পটি শেষ পর্যন্ত শুনুন, অনেক মজা পাবেন। তাহলে চলুন গল্প শুরু করি। আমার নাম অজয় এবং আমার বয়স ৩০ বছর। আমার মায়ের নাম পুনিতা, তিনি একজন গৃহিণী। যদিও তিনি বি.এড সম্পন্ন করেছেন, আমার মা একটু খাটো কিন্তু শরীর ভারী ভারী। তিনি সবসময় শাড়ি পরেন, আমি তাকে শাড়ি ছাড়া অন্য কিছু পরতে দেখিনি। কিন্তু যে রাতে এই ঘটনা ঘটে, তারপর থেকে আমার এবং মায়ের জীবন বদলে গেছে। এই ঘটনা তখনকার, যখন আমার বয়স ২৪ বছর। সেই দিন বাবা হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তখন আমার পিজি সম্পন্ন হয়েছে এবং আমি চাকরির খোঁজে ছিলাম, তাই বাড়িতেই থাকতাম। মা বি.এড করার পরেও চাকরি না করে গৃহিণী থেকে গিয়েছিলেন। তখন হাসপাতালে বাবার চিকিৎসা চলছিল, কিন্তু তার অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। বাবার এই অবস্থা দেখে মা ভেঙে পড়েছিলেন। আমি তার একমাত্র সন্তান, তাই তিনি আমার উপর নির্ভরশীল ছিলেন। বাবার অসুস্থতার খবর শুনে আমার মাসি এবং মামাও সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন। সবাই নিজ নিজভাবে সাহায্য করছিলেন। ৪-৫ দিন পর ডাক্তার সেই কথা বললেন যা আমরা ভয় পাচ্ছিলাম। ডাক্তার বললেন, এখন বাবাকে বাঁচানো কঠিন। এটিও শুনে মা অজ্ঞান হয়ে গেলেন। আমি তার পাশে ছিলাম, তাই তাকে সামলে নিলাম। বাবা এখন ভেন্টিলেটরে ছিলেন, যতক্ষণ ভেন্টিলেটর চলছিল ততক্ষণই তার শ্বাস নেওয়া সম্ভব ছিল। তখন আমি এবং মা বাবার সঙ্গে শেষবারের মতো দেখা করতে আইসিইউতে গেলাম। মা এখন কিছুটা সামলে উঠেছিলেন, তিনি কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরলেন। আমিও তার হাত ধরে কাঁদতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই বাবার শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল এবং তিনি তার জীবনযাত্রা সম্পন্ন করলেন। আমরা আইসিইউ থেকে বেরিয়ে এলাম এবং মা আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগলেন। পরে শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয়ে গেল। দিন কেটে গেল, সন্ধ্যা ৬টা বাজে। শেষকৃত্যের সমস্ত কাজ আত্মীয়রা সামলে নিয়েছিল। শ্মশানঘাট থেকে বাড়ি ফিরে আমি নিজের ঘরে গেলাম এবং জোরে কেঁদে উঠলাম। মা শুধু কাঁদছিল, সে খুবই বিচলিত ছিল। কিছুক্ষণ পর মাসি আমার জন্য চা নিয়ে এলেন, তখন আমি উঠে বসলাম। চা নিতে গিয়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম, মা কেমন আছে? মাসি বললেন, দিদি এখনও কাঁদছেন অজয়। তাকে খুব কষ্ট হচ্ছে। তখন আমি বললাম, হ্যাঁ মাসি, তার বাবার সাথে খুব লেগে থাকত। আমারও কিছু বুঝে আসছে না। মাসি বললেন, আমি বুঝতে পারছি অজয়, কিন্তু এখন দিদির তোমারই সাহায্য দরকার। এই বয়সে সে পুরোপুরি তোমার উপরই নির্ভর করছে। এতটা বলে মাসি চলে গেলেন। তখন আমি ভাবতে শুরু করলাম যে এখন এই বাড়ির দায়িত্ব আমারই। আমার মনে চাকরি এবং ভবিষ্যৎ জীবন নিয়ে নানা চিন্তা আসতে লাগল। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব চাকরি খুঁজে নিতে হবে এবং নিজেকে দায়িত্বশীল করে তুলতে হবে, কারণ বাবার পেনশনে আমরা কতদিন চলতে পারব? এই সব চিন্তায় আমার মাথা ভারী হয়ে উঠছিল। আমি আমার ঘরের বারান্দায় গিয়ে দাঁড়ালাম, যাতে কিছুটা তাজা বাতাস পাই। এতে কিছুটা ভালো লাগল। লিভিং রুমে মা এবং মাসি বসেছিলেন, আত্মীয়দের সাথে কথা বলছিলেন। কিছুক্ষণ পর আত্মীয়দের ভিড় কমে গেল। মাসি আমার ঘরে এসে বললেন, আমি খাবার তৈরি করছি, ততক্ষণ তুমি মায়ের কাছে বসো। আমি হ্যাঁ বলে মায়ের কাছে গিয়ে বসলাম। আমাকে দেখে মা আমার গলা জড়িয়ে ধরে আবার কাঁদতে উঠলেন। আমি তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করলাম। আমার মা ফর্সা রঙের ছিলেন, এত কান্নার কারণে তার গাল লাল হয়ে গিয়েছিল। তার চোখও ক্লান্ত ছিল। সে আমার সাথে লেপ্টে কাঁদতে লাগল। আমি তাকে বললাম, মা এখন আর কাঁদো না। যা হবে তা হয়ে গেছে। এখন আমি তো আছি তোমার সাথে, আমি সব সামলাব। মা বললেন, হ্যাঁ বেটা, তোমাকে দেখেই এখন দিন কাটাচ্ছি। তোমাকে দেখলে তার কথা মনে পড়ে। এত বলেই মা আরও জোরে কাঁদতে লাগলেন। এমন সময় মাসি বাইরে এসে মাকে বললেন, দিদি একটু খাবার খাও। দুটো লোকমা খেলে কিছুটা ভালো লাগবে। মা হ্যাঁ বললেন। মাসি বললেন, তুমি রান্নাঘরে চলো, আমি সাহায্য করব। তোমার খুব দুর্বলতা এসে গেছে। মা বললেন, রান্নাঘরে গিয়ে দেখো, আমি এসে সাহায্য করব। এত বলে মাসি রান্নাঘরে চলে গেলেন। আমি মায়ের হাত ধরে তাকে তার এবং বাবার ঘরে নিয়ে গেলাম। তারপর মা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলেন। এখন তার মুখ কিছুটা ঠিক মনে হচ্ছিল। সারাদিনের দৌড়াদৌড়িতে তার শাড়ি এলোমেলো হয়ে গিয়েছিল। আমি প্রথমবার মাকে এভাবে দেখলাম, অজানা কারণে আমার খুব অদ্ভুত লাগছিল।
এমন সময় মা বললেন, অজয় বেটা, তুমি কি আমার একটু সাহায্য করবে? আমি শাড়ি বদলাতে চাই, খুব দুর্বল লাগছে। আমি বললাম, হ্যাঁ মা, আমি তো আছি। বলো, কি সাহায্য করব? মা বললেন, প্রথমে দরজা বন্ধ করে দাও, আর আলমারি থেকে সেই সাদা শাড়ি বের করে দাও। তখন দরজার পাশে দাঁড়িয়ে আমি বললাম, ঠিক আছে মা, আমি দিচ্ছি। তুমি শুধু এখানে বসো। তারপর আমি দরজা বন্ধ করে হলুদ রঙের ছোট বাল্ব জ্বালালাম এবং আলমারি থেকে সাদা শাড়ি খুঁজতে লাগলাম। শাড়ি পেয়েই আমি মাকে দিতে পিছনে ফিরে তাকালাম, কিন্তু পিছনে ফিরে যা দেখলাম তাতে আমি হতবাক হয়ে গেলাম। মা আমার দিকে পিঠ করে দাঁড়িয়েছিলেন। আমি বুঝতে পারলাম না কি বলবো। আমি দ্রুত শাড়ি মাকে দিলাম এবং তার পিঠ ফিরে দাঁড়িয়ে গেলাম। এই সময় আমার মনে নানা রকম চিন্তা ভিড় করতে লাগল। এমন সময় মা বললেন, অজয় বেটা, আরেকটা কাজ করবে? আলমারিতে হলুদ রঙের আমার শাড়ি আছে, সেটা দেবে? এ কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কিন্তু নিজেকে সামলে নিয়ে বললাম, হ্যাঁ মা, এবং হলুদ শাড়ি খুঁজতে লাগলাম। শেষে ভাঁজ করা হলুদ শাড়ি পেয়ে গেলাম। সেটা খুলে দেখে তার ডিজাইন দেখে আমি খুবই আশ্চর্য হয়ে গেলাম। এমন সময় মা জিজ্ঞাসা করলেন, শাড়ি পেয়েছ কি অজয় বেটা? আমি বললাম, হ্যাঁ, পেয়েছি। তখন শাড়ি মাকে দিতে ফিরে দেখলাম মা এখনও পিঠ করে দাঁড়িয়ে আছেন। আমি হতভম্ব হয়ে গেলাম, কিন্তু নিজেকে শান্ত রেখে শাড়ি তাকে দিয়ে দিলাম। হলুদ বাল্বের আলোয় যা দেখলাম তা বিশ্বাস করার মতো কিছু ছিল না। প্রস্তুত হয়ে মা বললেন, অজয় বেটা, তুমিও দ্রুত প্রস্তুত হয়ে যাও, আমি এখানেই অপেক্ষা করব। আমি ফ্রেশ হতে বাথরুমের দিকে এগিয়ে গেলাম। মা বললেন, আমার কাপড় বাথরুমে রেখে দেবে। আমি সম্মতি জানালাম, এবং তিনি আরও একটি শাড়ি দিলেন, তারপর নিচে রাখা কালো চাদরও তুলে দিলেন। আমি চুপচাপ বাথরুমে চলে গেলাম এবং দরজা বন্ধ করলাম। ভেতরে গিয়ে আমি গভীর শ্বাস নিলাম। বাইরে এসে দেখলাম মা এখনও বসে আছেন। আমি তার হাত ধরে উঠালাম এবং তাকে খাওয়াতে নিয়ে গেলাম। খাওয়ার সময় মা খুব শান্ত ছিলেন। বাড়িতে এখন শুধু আমি, মা, মামা এবং মাসিই রয়ে গিয়েছিলাম, বাকি আত্মীয়রা চলে গিয়েছিলেন। খাওয়ার পর মাসি আমাকে জিজ্ঞাসা করলেন, অজয়, ঘুমানোর ব্যবস্থা কি করব? আমি বললাম, মাসি, আজ আমি মায়ের পাশে শোব। গঙ্গা সে ইতিমধ্যেই বিরক্ত আছে। যাই হোক, তোমাকে সকাল সকাল উঠতে হবে, তাই তুমি আমার রুমে ঘুমিয়ে পড়ো। মাসি বলল, আমরা লিভিং রুমে ঘুমোব। মাসি বলল, ঠিক আছে, এভাবেই করি। রাতে যদি কিছু প্রয়োজন হয় তবে বলে দিও। মাসি রান্নাঘরের কাজ সেরে আমার রুমে লিভিং রুমে বিছানা করে চলে গেল। আমি বেডরুমে গিয়ে দেখলাম মা সেখানে নেই। আমি দরজা বন্ধ করে কাপড় বদলাতে শুরু করলাম। যেই আমি শার্ট আর জিন্স খুলে নাইট ড্রেস খুঁজতে লাগলাম, ঠিক তখনই বেডরুমের লাইট জ্বলে উঠল। পিছনে ফিরে দেখলাম মা ভিতরে চলে এসেছে। সে চুপচাপ লাইট জ্বালিয়েছিল। আমি মেজাজ হালকা করতে জিজ্ঞেস করলাম, মা, আমি নিচে ঘুমিয়ে পড়ি? তুমি আরামে ঘুমিয়ে পড়ো। মা বলল, অজয়, আমার মনে হয় না আজ ঘুম আসবে। তুমি এখানেই আমার পাশে ঘুমাও। তারপর আমি ফ্যান চালিয়ে দেখলাম বেডরুমে শুধু একটি কম্বল আছে। আমি বললাম, মা, আমি আমার রুম থেকে কম্বল নিয়ে আসি। মা বলল, অজয়, মাসি ঘুমিয়ে পড়েছে। আজকের জন্য এই কম্বলই ঠিক আছে। তারপর আমি এভাবে চালু করে দিলাম। বেডরুমের দরজা একটু বন্ধ করে রুমের সব লাইট বন্ধ করে শুধু ডিম হলুদ আলোর বাল্ব জ্বালিয়ে বেডে চলে এলাম। তারপর মা মশারি টাঙিয়ে কম্বল গায়ে দিল এবং আমার দিকে পিঠ করে ঘুমিয়ে পড়ল। আমিও কম্বলে ঢুকে ছাদের দিকে তাকিয়ে শুয়ে রইলাম। এখন এসির কারণে রুমে ঠান্ডা অনুভূত হচ্ছিল। কিছুক্ষণ পর আমি মায়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম। মাকে এই অবস্থায় দেখে আমার অদ্ভুত লাগছিল। আমি মায়ের কাছে সরে গেলাম এবং তার কাঁধে হাত রেখে বললাম, মা, শান্ত হও। আমি জানি তোমার জন্য এটা খুব কঠিন, কিন্তু বাবা সবসময় আমাদের সাথে থাকবেন। আর আমি তো আছিই তোমার দেখাশোনা করার জন্য। মা কাঁদতে কাঁদতে বলল, অজয়, তোমার বাবা অনেক কিছু দিয়েছে। আজ তার ছাড়া বাঁচা খুব কঠিন হয়ে পড়েছে আমার জন্য। আমি মায়ের আরও কাছে সরে গেলাম এবং তার কাঁধে মাথা রাখলাম। মা কিছুক্ষণ চুপ থেকে বলল, অজয় বেটা, যখন তুমি সাথে থাকো তখন মনে হয় যেন তোমার বাবাই আমার সাথে আছেন। তুমি একদম তোমার বাবার মতোই। এ কথা বলে মা একটু শান্ত হল। আমিও আবার ছাদের দিকে তাকালাম। এখন আমার মাথা থেকে একে একে চিন্তা বের হতে লাগল। ঠিক তখনই হঠাৎ আমার কিছু মনে পড়ল এবং না চাইলেও মনের মধ্যে খারাপ চিন্তা আসতে লাগল। এসব আমার মাথায় ঘুরতে লাগল। তখন মা জিজ্ঞেস করল, অজয় বেটা, তোমার ঘুম আসছে? আমি বললাম, না মা, কেন, কি হয়েছে? মা বলল, কিছু না রে, আমার ঘুম আসছে না। একটু ভয় লাগছে আর একটু ঠান্ডাও লাগছে। একটা কাজ করবে আমার জন্য?
আমি বললাম, ঘাবড়াবে না মা, আমি আছি না? বলো কি চাই? মা বলল, একটু আমার কাছে সরবে? আমি বললাম, হ্যাঁ চলো, এবং মায়ের কাছে সরে গেলাম। মা আমার হাত ধরে তার উপর টেনে নিল। কিছুক্ষণ পর আমি মাকে বললাম, মা, তোমার মনে আছে যখন আমি ছোট ছিলাম তখন ঘুমানোর সময় পা ছড়িয়ে ঘুমানোর অভ্যাস ছিল? তুমি কতবার আমার সেই অভ্যাস ছাড়ানোর চেষ্টা করেছ, কিন্তু আমি মানিনি। মা হেসে বলল, তুমি আমার কথা কখনো শুনতে না, কিন্তু বাবা বললে তুমি মানতে। আর কিছুদিন পর আবার সেই অভ্যাস। আমিও আবার আমার ছোটবেলার কথা বলে তাকে খুশি করার চেষ্টা করলাম যাতে তার দুঃখ একটু কমে। আমরা দুজন কথা বলছিলাম, হঠাৎ মা বলল, অজয় বেটা, তোমার পা ছড়িয়ে ঘুমানোর অভ্যাস ছেড়ে গেছে নাকি এখনো আছে? আমি বললাম, পুরোপুরি না গেলেও এখনো একটু আধটু আছে। মা বলল, আমি জানতাম। কিছু না, আমার জন্য তুমি এখনো আমার বাচ্চা। যদি তোমার ভালো লাগে তবে তুমি সেভাবেই ঘুমাতে পারো। এ কথা বলে মা আমার মাথায় হাত বুলাল। এ কথা শুনে আমি মনে মনে খুশি হলাম এবং ভাবতে লাগলাম, এসব কি হচ্ছে। কিছুক্ষণ শান্তিতে কাটল এবং আমি মনকে প্রস্তুত করে অ্যাডজাস্ট করতে লাগলাম। ভাবতে ভাবতে অনেক সময় কেটে গেল, কারণ পরে যা হল তা আমি স্বপ্নেও ভাবিনি। ঘটনাটা এমন হল যে আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম এবং মাও তখন আমার দিকে ঘুরে দেখছিল আমি কি করছি। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, কি হয়েছে? কি করতে হবে? মা বলল, অজয়, তুমি যা ইচ্ছা করো, আমার জন্য মেনে নেওয়া। শেষ পর্যন্ত তুমি আমার বাচ্চা। এ কথা বলে মা আমার মাথায় হাত বুলানো শুরু করল। আমি একটু বাইরে এসে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? তুমি ঠিক আছো? ভালো লাগছে তো? মা আমার চুল জোরে ধরে বলল, তোমার বাবাও এমনই বলতেন। এ কথা শুনে আমারও জোশ চলে এল। এখন আমারও বেশি দেরি করা কঠিন হয়ে পড়ছিল। আমি মাকে বললাম, মা, এখন আরও কঠিন হয়ে পড়ছে। মা বলল, হ্যাঁ রে, আমি জানি। আমিও কতক্ষণ থেকে অপেক্ষা করছি। চলো, এখন বেশি সময় নষ্ট করো না। এতক্ষণে মা ধীরে আমার কানে বলল, দেখো, তুমি তো তোমার বাবার মতোই। আমি হেসে বললাম, সত্যি? আমি মাকে বললাম, মা, সত্যি বলবো? আমি জানতাম না যে তুমি এতে খুশি হবে। এটা শুনে মা বলল, দেখো, এটা সব তোমার বাবার স্মৃতিতে হবে। আমি সবসময় তোমার বাবাকে তোমার মধ্যে দেখেছি, কিন্তু আমারও ধারণা ছিল না যে আজ এমন কঠিন সময়ে আমরা কথা বলবো। আর সত্যিই আমি ভাগ্যবান যে তোমার মতো সন্তান পেয়েছি। আমি চিন্তায় ছিলাম যে এরপর এখন আমার দেখভাল কে করবে। এ কথা বলতে বলতে মায়ের চোখে জল চলে এল। আমি আবার তাকে সান্ত্বনা দিয়ে বললাম, মা, দেখো, এটা শুধু তোমার দুঃখ নয়। এখন তোমার আর চিন্তা করার কোনো দরকার নেই। আমি তোমাকে কখনো একা ছাড়ব না। এখন মা আমার কাঁধে মাথা রেখে কাঁদছিল। আমি তার চোখের জল মুছে দিয়ে বললাম, মা, আমি জানি বাবা আমাদের কখনো কোনো কিছুর অভাব হতে দেননি। কিন্তু যদি কখনো তোমার কিছু দরকার হয় তাহলে কোনো দ্বিধা না করে আমাকে বলবে। এখন আমাদের দুজনের মধ্যে কোনো কিছু লুকানোর কোনো কারণ নেই। এটা শুনে মা বলল, যখন তুমি আমার সাথে থাকো তুমি আমাকে আগের মতোই ডাকবে। তোমার মুখে নিজের নাম শুনতে ভালো লাগে। আমি বললাম, হ্যাঁ, আমার প্রিয় মা। আমরা দুজন এখন উঠে বসে গেলাম। মায়ের মুখে এক অন্যরকম উজ্জ্বলতা ফুটে উঠল, যেন সে একটা বড় চাপ থেকে বেরিয়ে এসেছে। মুখ দেখে মনে হচ্ছিল সে খুব খুশি। তখন সকালের ৩টা বেজে গেছে। মা উঠে ব্রাশ করতে লাগল। আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, তখন মা বলল, তোমার সাথে ঘুমাতে ভালো লাগে। আমি হেসে বললাম, আমিও। তখন আমরা দুজন আবার একই কম্বলে জড়িয়ে গেলাম এবং এয়ার কন্ডিশনার চালু করে দিলাম। কখন ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি। সকালে যখন জেগে উঠলাম তখন 10টা বাজে গিয়েছিল। আমি ঘরে একা ছিলাম। আমি কাপড় পরে ব্রাশ করলাম এবং বেডরুম থেকে বেরিয়ে এলাম। মা, মাসি এবং বাকি অতিথিরা চা পান করছিলেন। আমাকে দেখে মা বললেন, অজয় উঠে গেছে। এসো, চা নাও। আমি হ্যাঁ বলে মায়ের কাছ থেকে চা নিলাম। ঠিক তখনই দরজার ঘণ্টা বাজল। মাসি গিয়ে দরজা খুললেন, সেখানে আমার দাদি অর্থাৎ বাবার মা দাঁড়িয়েছিলেন। আমার দাদি জাপানে চাচার কাছে থাকতেন। দাদু মারা যাওয়ার পর চাচা তাকে সাথে নিয়ে গিয়েছিলেন। বাবা হঠাৎ মারা যাওয়ায় তিনি তড়িঘড়ি আসতে পারেননি। দাদি বাড়িতে ঢুকেই জোরে জোরে কাঁদতে শুরু করলেন। মাও তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমার দাদির নাম ছিল ববিতা। আমি তাকে ছোটবেলায় দেখেছিলাম। দাদু মারা যাওয়ার পর চাচা তাকে সাথে নিয়ে গিয়েছিলেন। আমি অনেক বছর পর দাদিকে দেখছিলাম। দাদি অনেক বদলে গিয়েছিলেন।
তার জীবনযাপন, কথা বলার ভঙ্গি সবই জাপানি স্টাইলে হয়ে গিয়েছিল। আমাকে দেখে দাদি স্নেহে আমার গায়ে হাত বুলালেন এবং আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমি দাদিকে সান্ত্বনা দিচ্ছিলাম। পরের 15 থেকে 20 দিন শুধুই দৌড়ঝাঁপে কেটে গেল। এখন দাদি চলে এসেছিলেন, তাই আমার এবং মায়ের একসাথে সময় কাটানোর সুযোগ কম হচ্ছিল। রাতেও দাদি মায়ের সাথে ঘুমাতেন, তাই আমাদের একসাথে থাকার সুযোগ হচ্ছিল না। জানতাম, কিন্তু চুরি করে সময় কাটাতেও এক আলাদা মজা ছিল। যখনই সময় পেতাম কথা বলতাম, কিন্তু এমন সুযোগ খুব কমই আসত। এখন বাবাকে গেছে 1 মাস হয়ে গিয়েছিল। দাদি তখনও বাড়িতে ছিলেন। আত্মীয় স্বজনদের দেখা করতে আসাও কমে গিয়েছিল। মাসিও 1-2 দিনের মধ্যে নিজের বাড়ি চলে যাবেন। বাড়ির সব কাজ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল। মাঝে মাঝে কোনো আত্মীয়ের ফোন আসত বা কেউ দেখা করতে আসত, আর তখন পুরনো স্মৃতি তাজা করে কান্না শুরু হয়ে যেত। একদিন দাদি বললেন, অজয় বেটা, তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি বললাম, বলো দাদি। দাদি বললেন, আজ তোমার বাবাকে গেছে 1 মাস। তোমার মা এখনও সেই শোক থেকে বেরিয়ে আসতে পারেননি। তাই আমি বলছি, তুমি মাকে মামার কাছে শিবপুর নিয়ে যাও। সেখানে কয়েকদিন থাকলে পুনিতার কিছুটা স্বস্তি হবে। পুনিতা আমার মায়ের নাম। আমি বললাম, হ্যাঁ দাদি, ঠিক বলছ। আমি মায়ের সাথে কথা বলব। দাদির কথা আমার ঠিক মনে হল। মা এবং আমারও এতদিন পর একসাথে সময় কাটানোর সুযোগ মিলত। তাই আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম এবং মায়ের সাথে কথা বললাম। মাকেও ব্যাপারটা ভালো লাগল। তারপর আমি মামাকে ফোন করে আমাদের আসার প্ল্যান জানালাম। মামা এবং মামি দুজনেই উৎসাহে আমাদের জন্য অপেক্ষা করতে লাগলেন। পরের দিন আমাদের বেরোতে হবে, তাই আমি এবং মা প্যাকিং শুরু করলাম। কিছু প্রয়োজনীয় কাপড় নিয়ে আমরা ব্যাগ গুছিয়ে নিলাম। প্ল্যান হল, আমি এবং মা ফ্লাইটে কলকাতা যাব। সেখান থেকে মামা নিজের গাড়ি নিয়ে আসবেন এবং আমরা শিবপুর মামার গাড়িতে যাব। মনসুন শুরু হয়ে গিয়েছিল, তাই আমরা তাড়াতাড়ি বেরোনোর সিদ্ধান্ত নিলাম। প্ল্যান অনুযায়ী আমরা দিল্লি থেকে কলকাতার ফ্লাইট ধরার জন্য প্রস্তুত হলাম। ফ্লাইটে বসেই মা আমার কাঁধ ধরে ঘুমিয়ে পড়লেন। কিন্তু আমি নিজেকে সংযত রাখলাম। দিল্লি থেকে কলকাতার ফ্লাইট প্রায় 2 ঘণ্টার। তাই আমরা দুপুর 2টায় কলকাতা পৌঁছে গেলাম। যেই আমরা কলকাতা এয়ারপোর্টে নামলাম, সেখানে তীব্র বৃষ্টি শুরু হয়ে গেল। এয়ারপোর্টে পৌঁছে আমি মামাকে ফোন করলাম, মামা, কোথায় পৌঁছেছেন? আমরা কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি। কিন্তু মামা তখনও কলকাতায় পৌঁছাননি। আমি এয়ারপোর্টে মোবাইল বন্ধ করতেই জানতে পারলাম, কলকাতার উপকূলীয় অঞ্চলে সাইক্লোন আঘাত হেনেছে। তাই তীব্র বৃষ্টি হচ্ছে এবং কলকাতার সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আমি মায়ের সাথে এই সব কথা শেয়ার করলাম এবং আমরা সিদ্ধান্ত নিলাম, সাইক্লোন এবং বৃষ্টি থামা পর্যন্ত আমরা কলকাতাতেই থাকব। আমি মামা এবং দাদিকেও এই খবর দিয়ে দিলাম। সবাই পরিস্থিতির কাছে অসহায় ছিল, তাই কারও কোনো অসুবিধা হল না। তারপর আমি এয়ারপোর্টের কাছেই একটি ভালো 5 স্টার হোটেলে রুম বুক করলাম। সেখানে অন্য কোনো রুম না পাওয়ায় আমাদের 5 স্টার হোটেলের একটি ব্যালকনিযুক্ত রুমই বুক করতে হল। এই পরিস্থিতিতে আমরা দুজনেই খুশি ছিলাম, কারণ আমরা যতটা সময় চেয়েছিলাম ততটা সময় পেয়ে গিয়েছিলাম। এবং নিশ্চিতভাবেই কেউ জানতে পারত না। দ্রুত ক্যাব বুক করে হোটেলে পৌঁছে গেলাম। সেখানে চেক ইন কাউন্টারে আমরা দুজন চেক ইন করছিলাম। আমি আমার নামে রুম বুক করেছিলাম, তাই আমার ডকুমেন্ট দিলাম। তখন রিসেপশনিস্ট বলল, স্যার, ম্যাডামেরও ডেটা চাই সিস্টেমে যোগ করার জন্য। আমি হ্যাঁ বলে মায়ের ডেটা বলতে যাচ্ছিলাম, তখন মা এগিয়ে এসে নিজেই বলতে শুরু করলেন। মা বললেন, মিস পুনিতা পাটকর। মায়ের এই উত্তর শুনে আমি হতবাক হয়ে গেলাম। রিসেপশনিস্ট অপশন এবং রিলেশনশিপ জিজ্ঞাসা করলে মা বললেন, মিসেস কু। এবার আমি মায়ের দিকে বিস্ময়ে তাকালাম। মা হালকাভাবে আমার দিকে একটু দেখে আমি হাসলাম এবং সব বুঝে গেলাম। আমরা দুজন রুমে চলে গেলাম। রুমে ঢুকেই আমি দরজা বন্ধ করলাম। আমার ওয়াশরুমে যাওয়া দরকার ছিল, ভ্রমণ এবং দৌড়াদৌড়িতে আমার সময় হয়নি। তখন আমি মাকে একটু সরিয়ে দিয়ে বললাম, পুনিতা জি, আমি 2 মিনিটে ফিরে আসছি। আমি তাকে একটু সরিয়ে দিলাম, কিন্তু সে সরে যাচ্ছিল না। তখন আমি নিজেই একটু সরে গেলাম। তখন মা বললেন, অজয় বেটা, থামার দরকার নেই। আমি বললাম, 2 মিনিটে বাথরুমে যাচ্ছি। এটা শুনে তার চোখ চকচক করে উঠল। সে সঙ্গে সঙ্গে বলল, আমাকে গোসল করতে হবে। তখন আমি আশ্চর্য আর খুশিতে বললাম, আচ্ছা, গোসল করবে মা? মা হেসে বললেন, হ্যাঁ। আমি এসব কিভাবে জানি? সে বলল, তুমি কি ভাবো, এত বছর ধরে তোমার বাবাকে অন্য কোনো মহিলার কাছে যাওয়ার দরকার কেন পড়েনি? কারণ আমি তাকে কোনো কিছুর জন্য কখনো না বলিনি। যা কিছু তার দরকার ছিল আমি বানিয়ে দিয়েছি।
তার জন্য আমাকে ইন্টারনেট থেকে বিভিন্ন রেসিপি শিখতে হয়েছে। কিন্তু তখনই আমি এই নতুন জিনিসগুলোর খবর পেলাম, তখন আমি আশ্চর্য হয়ে বললাম, সত্যি মা? মা বললেন, হ্যাঁ, সত্যি কি আমরা খুব ক্লান্ত ছিলাম, তাই আমরা দুজনেই ঘুমিয়ে পড়লাম। যখন উঠলাম তখন সন্ধ্যা 6টা বেজে গেছে। ক্ষুধা পেয়েছিল, তাই আমরা প্রস্তুত হয়ে হোটেলে পেট ভরে খাবার খেতে গেলাম। হোটেলে ভালো খাবার খাওয়ার পর আমরা দুজন আবার রুমে ফিরে এলাম। রুমে একটা শান্তিপূর্ণ পরিবেশ ছিল। মা বললেন, অজয়, আজকের সন্ধ্যা খুব বিশেষ কি? তখন তার চোখে এক চমক ছিল যা আমি আগে কখনো দেখিনি। আমি হেসে বললাম, হ্যাঁ মা, আজকের সন্ধ্যা সত্যিই বিশেষ। তারপর আমরা দুজন টিভি অন করলাম এবং কিছুক্ষণের জন্য একটা রোমান্টিক মুভি দেখতে লাগলাম। মুভির সময় মা আমার হাত ধরে ফেললেন এবং ধীরে ধীরে আমার কাছাকাছি চলে এলেন। তখন তার মুখে একটা মিষ্টি হাসি ছিল। সে বলল, অজয়, তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জন্য বিশেষ হয়। আমি তার চুলে হাত বুলিয়ে বললাম, মা, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। তারপর আমাদের দুজনের মধ্যে একটা গভীর রোমান্টিক আলোচনা শুরু হল। আমি তার কাছাকাছি গেলাম এবং সেও আমার কাছাকাছি এল। তারপর আমি তাকে জড়িয়ে ধরলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। তার হৃদস্পন্দন আমার হৃদস্পন্দনের সাথে মিলে যাচ্ছিল। আমরা একে অপরকে কাছ থেকে অনুভব করলাম এবং আমাদের শ্বাস এক হয়ে গেল। মা মৃদু কণ্ঠে বললেন, অজয়, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি আমার ঠোঁটে হালকা হাসি নিয়ে বললাম, মা, তুমি তো আমার জীবন। তারপর আমরা একে অপরের চোখে তাকালাম এবং ধীরে ধীরে আমাদের ঠোঁট কাছাকাছি নিয়ে এলাম। সেই মুহূর্তটা খুবই জাদুকরী ছিল। ঠিক তখনই আমাদের ঠোঁট একে অপরের সাথে মিলে গেল এবং আমরা একটা গভীর আর রোমান্টিক অভিজ্ঞতা ভাগ করলাম। এই অভিজ্ঞতা আমাদের ভালোবাসা আর বিশ্বাসের প্রতীক ছিল। তারপর আমরা দুজন একে অপরের বাহুতে রাত কাটালাম, একে অপরের উষ্ণতা আর ভালোবাসা অনুভব করলাম। সেই রাতে আমরা বুঝতে পেরেছিলাম সত্যিকারের ভালোবাসা কি। আমাদের মধ্যে বন্ধন আরও শক্ত হয়ে গিয়েছিল। সকালে যখন সূর্যের আলো ঘরে এল, তখন আমি মাকে আমার পাশে ঘুমোতে দেখলাম। তার হাসি আর শান্ত মুখ দেখে আমি অনুভব করলাম আমার জীবনের প্রতিটি দিন তার সাথে কতটা বিশেষ। আমি আস্তে তার কপালে হাত বুলিয়ে দিলাম এবং তাকে জাগালাম। মা তার চোখ খুলে বললেন, গুড মর্নিং অজয়। আমি হেসে বললাম, গুড মর্নিং মা। তারপর আমরা দুজন একটা নতুন দিন শুরু করলাম, এই জেনে যে আমাদের ভালোবাসা সবসময় এভাবেই শক্ত আর বিশেষ থাকবে। আমরা অনুভব করলাম সত্যিকারের ভালোবাসা সেই, যে সব পরিস্থিতিতে পাশে থাকে এবং প্রতিটি দিনকে বিশেষ করে তোলে। সেই দিন থেকে আমাদের জীবন আরও রঙিন হয়ে গেল এবং আমরা দুজন প্রতিটি মুহূর্তকে একে অপরের সাথে সবসময়ের জন্য বাঁচার সংকল্প করলাম। তো বন্ধুরা, আজকের গল্প এটাই ছিল। আপনাদের এই গল্প কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।